ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। বিএনপির আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা, মন্তব্য সার্জিসের। ডক্টর ইউনূসকে দায়িত্ব থেকেই সমস্যার সমাধান করতে হবে বলেছেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে কয়েকজন উপদেষ্টা আর এনসিপিকে দুষল রাজনৈতিক দলগুলো, মান অভিমান ভুলে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান। শুধু নির্বাচনের জন্যই আসেনি এ সরকার, বললেন পরিবেশ উপদেষ্টা। ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে বলেছেন ডাক্তার তাহের। কাল প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাজেট নিয়ে কাজ করছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। ক্ষমতাসীনদের কাছের লোকেরাই 5 দশক সুবিধা নিয়েছেন, ফাহমিদা খাতুনের মন্তব্য। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্যের হাতে বন্দর দেয়া, করিডোর দেয়া এবং নির্বাচনকে বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি। সরকারকে অস্থিতিশীল করে এমন সংস্কারও চান না বলে জানান তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান এমন খবরের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তার পদত্যাগ দাবি করেনি বিএনপি। তিনি যদি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নেই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি। তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ। তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচনে একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কমিটির সদস্য জয়নুল আবদিন ফারুক প্রশ্ন রেখে বলেন, 9 মাসেও কেন সংস্কার করতে পারল না অন্তর্বর্তীকালীন সরকার? কাদের পরামর্শে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি? আমরা তো আপনার কাছে নির্বাচন চাই, সংস্কার করেন। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। এদিকে বিএনপি ক্ষমতা এলে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সব দায়িত্ব রাষ্ট্র নেবে বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নরসিংদীতে তিনি একথা বলেন। যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো একক দাবিদার মনে করতে, তারা আজকে নেই কেন? ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার দায়িত্ব বিএনপি নিয়েছে বলেও জানান দলটির নেতা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির কাছে নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব দাবি জানান তিনি। লেখেন, এই মুহূর্তে বিএনপির বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই হিসেবে তাদের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি। সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয়, তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধারা আশাহত হন। এদিকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তি বাধা হয়ে দাঁড়াক,
এনসিপি তার মোকাবেলা করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে নাহিদ ইসলাম লিখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা ও বিভাজন তৈরি করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১/১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। এনসিপির এই নেতা বলেন, ডক্টর ইউনূসকে সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। এদিকে রাজধানীর একটি হোটেলে জাতীয় যুবশক্তির সারা দেশের সংগঠকদের নিয়ে পরিচিতি অনুষ্ঠান হয়। এতে নাহিদ ইসলাম বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, এর ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর জনবান্ধব ও জনকল্যাণমূলক রাজনীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ভারতীয় ষড়যন্ত্রে বারবার তাকে সংস্কার কাজে বাধা দিয়ে বিরক্ত করা হচ্ছে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। শুক্রবার বিকেলে বাংলাভিশনকে দিয়ে এক সাক্ষাৎকারে জয়নাল আবেদিন শিশির বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগের দিকে ঠেলে দিতে চাইছে একটি চক্র। দিল্লি থেকে আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, এনসিপি ইতোমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে। জাতীয় স্বার্থে মতাদর্শগত বিভেদ ভুলে বিএনপির সাথেও কাজ করতে চায় এনসিপি। তবে উপদেষ্টা পরিষদ থেকে ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়ার সময় বিএনপির মনে রাখা উচিত, তাদের দেয়া তালিকা থেকে অনেকে উপদেষ্টা হয়েছে। কেউ কেউ 111-এর একটি পাতানো ফাঁদে পা দিয়ে বিভিন্নভাবে ওনার সংস্কার কাজে বাধা দিচ্ছে। উনি যে সংস্কারের ম্যান্ডেট নিয়ে এসেছেন, এই সংস্কারের প্রত্যেকটি কাজে বাধা দিয়ে ওনাকে বিরক্ত করছে, যার কারণে উনি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এখন যদি বিএনপি 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, বিএনপি যে তালিকা দিয়েছে, যাদেরকে উপদেষ্টা বানিয়েছে, তাদের তালিকা থেকে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, সেটা কেন থাকবে? সেটারও তো পদত্যাগের প্রশ্ন উঠবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার আগ্রহের জন্য কয়েকজন উপদেষ্টা এবং এনসিপিকে দোষারোপ করছে ডান, বাম এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, পদত্যাগ সমাধান নয়, আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতামূলক সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, উপদেষ্টাদের জন্য অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে, উপদেষ্টা সহ এনসিপিকে দোষারোপ করছে গণ অধিকার পরিষদ। রিপোর্ট ফরুক বাবুর। গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে 10 মাস অতিক্রম হওয়ার আগেই তিনি পদত্যাগের আগ্রহ জানিয়েছেন। তার পদত্যাগের বিষয় সরকারিভাবে নয়, রাজনৈতিক দল এনসিপির মাধ্যমে জানানো হয়েছে। এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এনসিপি নেতাদের বক্তব্য রাজনৈতিক দূরত্ব সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদত্যাগ ভয়াবহ অনিশ্চয়তার জন্ম দেবে। পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে কথা উঠেছে, অভিযোগ উঠেছে, দেখেন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু একজন উপদেষ্টাকেও আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে। আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনূস, উনি হয়তো কঠোর হতে চান না, আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি ওনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন, কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন নাই, হয়তো নতুন নতুন কাউকে যুক্ত করেছেন। আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনৈক্যের জন্য দায়ী, আপনারা বিভেদের জন্য দায়ী, আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না, প্লিজ আপনারা পদত্যাগ করুন। আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুতে নিজেদের অবস্থান জানাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, সরকার দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, যে কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকারের যে আচরণ, সরকারের যে ভূমিকা এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন, তাদের অনেকগুলো
অনাকাঙ্ক্ষিত ভূমিকা, অনাকাঙ্ক্ষিত আচরণ, অনাকাঙ্ক্ষিত বক্তব্যের প্রেক্ষিতেই বলতে পারেন বিদ্যমান একটা অস্বস্তিকর একটা অবস্থা তারপরে এটা তৈরি হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার তার নিরপেক্ষতা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে সরকারের নিরপেক্ষ যে চরিত্র বৈশিষ্ট্য এই জায়গাটা সরকার ধরে রাখতে পারছেন না। অন্যদিকে দুই উপদেষ্টা সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের পদত্যাগের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গণহত্যা এবং সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার জবাবদিহিতার প্রশ্নে বিরক্ত। 10 মাসে রাষ্ট্র সংস্কারের কোনো কাজ হয়নি এমন অভিযোগ করে তিনি বলেন, শুধু লুটপাট করেছে উপদেষ্টারা। এই যে উপদেষ্টার স্বামীরা আজকে আওয়ামী লীগের লুটেরা বিপুদের লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে, এরই নাম কি রাষ্ট্র সংস্কার? আব্দুল হামিদ তিনি দেশ ছেড়েছেন, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে থাকার পরে নিরাপদে দেশ ছেড়েছে, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে এনসিপি নাটক করছে বলেও অভিযোগ রাশেদের। তোমরা গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেঈমানি করেছো। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার, নির্বাচন ও বিচার নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের এক সমাবেশে তিনি কথা বলেন। সাকি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে আগেই বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের বিষয়ে সঠিক দিক নির্দেশনা থাকা উচিত। সরকারের ভিতরের সদস্যদের কথাবার্তার ধারাবাহিকতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। জুনায়েদ সাকি আরও বলেন, উপদেষ্টাদের কথায় নানা রকম বিভ্রান্তিকর তথ্য জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দেশবাসীর যে প্রত্যাশা ছিল তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলেও মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3টি বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ সরকার ঘোষণা করুক, তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি, একটা ভয়ঙ্কর অস্থিরতা, উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফাঁসিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে, পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে। মনে রাখবেন, এই পরস্পর বিরোধ এবং মুখোমুখি অবস্থা কেবলমাত্র জাতির শক্তি তাদের দেশি বিদেশি মিত্রদেরকে সহায়তা করবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের 24তম জাতীয় সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন। নির্বাচনের সম্ভাব্য ঘোষণা দিলেও বিচার ও সংস্কারে সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। দায়িত্ব পালনে সরকার বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, শুধু নির্বাচনের জন্য দায়িত্বে আসেনি সরকার। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এদিকে আগামীকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে জামায়াত। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সবার চাওয়া, এর জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। স্বাধীনতা, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার ব্যাপারে জামায়াত কোনো আপোষ করবে না বলে সতর্ক করেন। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচনের সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ সংশয় কেটে যাবে বলে মনে করেন তিনি। তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। শুক্রবার রাজধানী গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক্তার জোবায়দা এ আহ্বান জানান। একটি উদ্ভাবনী ও জ্ঞান ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি বলেন, বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই। এই বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে, তরুণরা তা পারবে বলেও বিশ্বাস করেন তিনি। প্রতিযোগীদের উদ্দেশ্যে ডাক্তার জোবায়দা বলেন, তরুণরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে, এ কাজে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ হাসান খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার এস.এম. আব্দুল আওয়াল। আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই আমার প্রাণঢালা অভিনন্দন। আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তাদের নিরলস প্রচেষ্টার ফলে আজ এই অনুষ্ঠান নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত। এবং পরিশেষে প্রতিযোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফ বাংলাদেশের উপর জোর করে কোনো শর্ত চাপিয়ে দিতে পারেনি। বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি বলেন, সরকারে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাজেট নিয়ে কাজ প্রায় শেষ পর্যায়ে। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বিগত 5 দশকে অর্থনীতি প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছেনি। ক্ষমতাসীনদের সাথে যাদের সখ্যতা তাদেরকেই সুবিধা দেওয়া হয়েছে। জুলাই অগাস্ট অভ্যুত্থান পরবর্তী 9 মাসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। রেমিটেন্স ও রিজার্ভের সাথে বেড়েছে রপ্তানি ও ডলার সরবরাহ। বকেয়া পরিশোধের সাথে কমেছে দায়ের পরিমাণ। কিন্তু রাজনৈতিক অস্থিরতা হলে এই ঘুরে দাঁড়ানো কি অব্যাহত থাকবে, এমন আশঙ্কা তৈরি হয়েছে অর্থনীতির সাথে সম্পৃক্ত সকল অংশীজনদের মাঝে। এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে দেশের অর্থনীতির বিভিন্ন শাখায় যুক্ত করতে আয়োজন করা হয় বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াডের। শুক্রবার অলিম্পিয়াডের ফাইনালে তরুণদের দেশের অর্থনীতি নিয়ে ভাববার আহ্বান জানান বক্তারা। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজের স্বার্থ অনুযায়ী নীতি নির্ধারণ করে থাকে। এ কারণে সমাজে বৈষম্য বাড়ছে। একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বৈষম্য। সুতরাং নীতি নির্ধারণী পর্যায়ে যতটা আমি সততার সাথে করব, সাধারণ মানুষের সাথে কথা বিবেচনা করে করব, সেটাই হচ্ছে প্রকৃতভাবে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু দেখা যায় যে রাজনৈতিকভাবে প্রভাবপুষ্ট হয়ে নীতি নির্ধারকরা একদিকে একটা একমুখী অর্থনৈতিক নীতির পরিচালনা করে আসছেন, সেই জন্য সমাজ পিছিয়ে যায় এবং এটা একটা সংকোচনমূলক, এই জন্য যে মানুষের প্রতিভা যারা আছে, প্রতিভাগুলো কিন্তু বিকশিত হতে পারে না। অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ এর সাথে লেনদেন সুখকর নয়, তবে তাদের চাপিয়ে দেয়া কোনো কিছু নেওয়া হয়নি বলে জানান তিনি। আমরা এখন তো আমি বাজেট নিয়ে অঙ্কগুলি করছি, 2 হবে না 5 হবে, দেশের ভেতরে কত কিছু লোক তাদের লোক যে কত কিছু বলবে, সেটা আমি তো প্রিপেয়ার। বাজেটের পরের দিকে 3 তারিখ হয়তো অনেক উত্তর দিতে হবে,
সব সদুত্তর হয়তো আমি দিতে পারবো না, কারণ সম্পদের সমস্যা। সম্পদ, দেশের সম্পদ বাইরের থেকে আপনারা দেখছেন তো IMF ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে ফেলে, সেটা যদি একবার সুখকর না, সেটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা দিয়ে যেটা করতে যেগুলো সেটা চাপিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশন আসছি। অর্থনীতি অলিম্পিয়াডে সারা দেশ থেকে 20,000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী 5 জন আজারবাইজান বাকুতে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নেবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সরকারি হিসেবে জিডিপিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাতের অবদান 30 থেকে 32% হলেও এই খাত নিয়ে সরকারের পদক্ষেপ সামান্যই বলে মনে করেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। খেলাপি ঋণ ও অর্থ পাচারে দেশের অধিকাংশ ব্যাংক ডুবতে বসলেও এখনও রাষ্ট্রের নজর বড় উদ্যোক্তাদের দিকেই। অথচ দেশের 85% কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখা এসএমই খাত রাষ্ট্রীয় অগ্রাধিকার পেলে পাল্টে যাবে দেশের আর্থসামাজিক অবস্থা, মনে করেন বিশ্লেষকরা। এসএমই খাত নিয়ে গোলাম ময়নুল হাসানের 3 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। প্রতি বছর চাকরির বাজারে আসছেন অন্তত 20 লাখ নতুন মুখ। এর বিপরীতে মাত্র 1 লাখের মিলছে সরকারি চাকরি। বাকিদের যেতে হয় বেসরকারি চাকরিতে কিংবা বইতে হয় বেকারত্বের যন্ত্রণা। তবে মুদ্রার অপিটের ছবিও আছে, যা সমাজের দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানাতে পারে। যারা চাকরির পেছনে না ছুটে হচ্ছেন উদ্যোক্তা। এমনই গল্প যেন এই 5 তরুণ তরুণীর, যারা পাচ্ছেন অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কোনো প্রকার চাকরি না খুঁজে হয়েছেন উদ্যোক্তা, সৃষ্টি করছেন কর্মসংস্থান। কেমিস্ট্রি যেটা হয়েছে যে প্রথমত আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার সময় আমরা একজন আরেকজনকে চিনতাম, তো তখন থেকেই আমরা কিন্তু একটা ভাই ব্রাদার রিলেশন বা বন্ধুত্ব যে সম্পর্কটা সেটা আমরা ওই সময় গড়ে তুলতে পেরেছি। আর মজার বিষয় হচ্ছে আমাদের যেই 5 জন আমরা কেউই ব্যাচমেট না। তো ব্যবসায় যে জিনিসটা বা যে কোনো সম্পর্কে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেসপেক্ট। লাইফটা ওই জায়গাতে যে আমি এখানে শুধু আমার জন্য না, আমি সমাজের অনেকগুলো মানুষের জন্য কর্মসংস্থান এবং তাদের পরিবারের জীবনটা আমি আসলে সুন্দর করতে পারি। সো এই কারণে এই ব্যবসার দিকে ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে আমিও এরকম বিজনেসে আসবো, কর্মসংস্থান তৈরি করব। যেহেতু ভাইদের সাথে একটা বন্ডিং আছেই, সো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এই রিস্কটা নেই, যে আমি আসি দেখি যে কতটুকু কি করা যায়। তো আসলে এভাবেই ব্যবসায় ভাইয়াদের সাথে ইনভলভ হওয়া, যে ডিসিশনটা আমাদের সবার মিলে মনে হচ্ছে যে বেস্ট, আমরা সেই ডিসিশনটাই নিচ্ছি। 2019 সালে শুরু উদ্যোগের কলেবর দিন দিন বাড়ছে, জানান তাদের স্বপ্নের কথা। এখন যেমন আইকিয়াকে বলা হয় হচ্ছে ফার্নিচারের সবচেয়ে বড় ব্র্যান্ড, ইনফরমেশন টেকনোলজিতে ধরেন অ্যাপেল। আমি চাই হোম ডেকোর এবং সুভিনির ব্র্যান্ডে হাতবাক্স পুরো ওয়ার্ল্ডে একসময় লিড করবে। আর যদি নেক্সট 5 ইয়ার্স ও 10 ইয়ার্সের কথা বলি, 10 ইয়ার্সের মধ্যে আমি চাই অ্যাটলিস্ট সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় হোম ডেকোর বা আর্ট ক্রাফটের ব্র্যান্ড হয়ে দাঁড়ায়। আমাদের প্রোডাক্টগুলো শপিং শপ সিস্টেমে বিভিন্ন ইউনিমার্ট, যাত্রা বা বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডগুলোতে যাচ্ছে। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন সময় প্রায় সময় ফরেনাররা আমাদের এখানে চলে আসেন। ঢাকা চেম্বার সভাপতি তাসকিন আহমেদের মতে, জনবহুল এই দেশে সবার চাকরি নিশ্চিত করতে পারবে না সরকার, সেক্ষেত্রে সমাধান উদ্যোক্তা সৃষ্টি। দেখা গেছে সরকার কোনো সময় এটাকে নিয়ে ফোর্সফুলি এবং সিরিয়াসলি কিন্তু এটার মনোনিবেশটা করেনি। আমরা এখনো মনে করি যে এটা এখনো দেরি হয়ে যায়নি, কারণ আপনাকে দেখতে হবে যে প্রত্যেক বছর আমাদের প্রায় 20 লক্ষর উপরে কিন্তু নতুন ওয়ার্কফোর্সের ম্যান পাওয়ার প্রত্যেক বছর ওয়ার্কফোর্সে জয়েন করছে, কিন্তু প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর কর্মসংস্থান দিতে পারছে কতটুকু? নট ইভেন 20%। আমরা তো দেখি যে যাদেরকে 500 কোটি 1000 কোটি টাকা দেওয়া হয়, অনেক টাকা অনেক দেখা যায় যে মিডিয়াতে যে মেরে দিয়ে চলে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে। কিন্তু আপনি যদি ব্যাংকরা অ্যানালাইসিস করে ছোট ছোট উদ্যোক্তাদের যে ফান্ডিং করেন, ওদের ল্যাপসেস বা ওদের ফেইলিংটার কিন্তু পার্সেন্টেজ অনেক কম পাবেন। আর ওরা যখন একটা ব্যাংকে যায় 31 ধরনের ডকুমেন্টেশন চাওয়া হয় তাদের কাছ থেকে। দেশে মোট শিল্প প্রতিষ্ঠানের 99% সিএসএমই, সেই সংখ্যা 100 কোটির বেশি। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, রাখাইনে ত্রাণ পাঠানোর নামে মানবিক করিডোর দেওয়ার কথা বলছেন সরকারের উপদেষ্টারা, অথচ এই বিষয়টা নিয়ে সেনাবাহিনীর সাথে কোনো যোগাযোগ করা হয়নি, যা স্বাধীনতার জন্য হুমকি। সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত মাদক বিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ অত্যন্ত সংকটের মধ্যে চলছে। অনির্বাচিত সরকার কতদিন ক্ষমতায় থাকবে, নির্বাচন হবে কিনা তা ধোঁয়াশার মধ্যে রয়েছে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বড় কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মধ্যে আছে, কখন কি হয়ে যায় সেটা সবাই আতঙ্কের মধ্যে আছে। সেটা কোনো ভালো বিষয় না, অত্যন্ত উদ্বেগের বিষয়। সেনাবাহিনীর সাথে সরকার কোনো আলোচনা না করে তারা মানবিক করিডোর দিচ্ছে। এটা আমার স্বাধীনতার প্রশ্ন, এটা আমার সার্বভৌমত্বের প্রশ্ন। মানবিক করিডোর দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে অর্থাৎ জনগণের সাথে সংলাপ করতে হবে। যেহেতু এখন পার্লামেন্ট নাই, যে সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টে ছিল, যারা জনগণকে প্রতিনিধিত্ব করে, সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে পরামর্শ বেঁধে রেখে কোনো মানবিক করিডোর দেওয়া যাবে না, আমরা এটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও কার্যকর আধুনিক করার লক্ষ্যে আলোচনা সভা করেছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোজাফফর আহমেদ মিলনায়তনে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামের এক সংগঠনের আলোচনায় বক্তারা বলেন, একটা দেশের ভেতরের বা বাইরের শত্রু থেকে দেশের সার্বভৌমত্ব, তার নাগরিক এবং দেশের স্বার্থ রক্ষার জন্য যে সমন্বিত কাঠামো করা হয় তাই হলো জাতীয় নিরাপত্তা তত্ত্ব, জাতীয় নিরাপত্তা নীতিমালা। এটা পলিসি মেকারদের জন্য একটি দিক নির্দেশনামূলক ডকুমেন্ট হিসেবে কাজ করে বলে মনে করেন বক্তারা। কিছুটা কমেছে মুরগির দাম, তবে চড়া মাছের বাজার। এদিকে কুরবানি ঘনিয়ে আসলেও এখনও স্থিতিশীল মশলার বাজার। শুভ মাহফুজের রিপোর্ট। দীর্ঘদিন পর স্বস্তি মিলছে মুরগির বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা কমে প্রতি কেজি ব্রয়লার মিলছে 150 টাকায়। কমেছে সোনালী মুরগির দামও, মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 260 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি বিক্রি হইতেছে 150 থেকে 160 টাকা, আর সোনালী মুরগি যেটা ভালো সোনালী জাত ওটা বেচা হইতেছে 260 টাকা। আবার হাইব্রিড মুরগিটা বিক্রি হইতেছে 220 থেকে 30 টাকা, আর কালার বাট একটা আছে ওটা 200 টাকা বিক্রি হইতেছে। সবজির বাজারেও কিছুটা স্বস্তি। পর্যাপ্ত সরবরাহ থাকায় প্রায় প্রতিটি সবজি মিলছে 40 থেকে 50 টাকায়। বর্ষাকালীন সবজি বের হয়েছে তো জন্য কিছুটা কম দেখা যাচ্ছে। ওই যে কাঁকরোল, ঢেঁড়স, ভেন্ডি, করলা অনেক আগের থেকে কম আছে। কাঁকরোল 60 টাকা, ভেন্ডি 40 টাকা, পটল 50 টাকা, শসা 60 টাকা, সিজিঙ্গা 50, 40, 60 বিভিন্ন রেটের, করলা 50 টাকা। তবে মাছের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। আমরা মাছে ভাতে বাঙালি, সেই মাছ তো ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। এখন ডাল ভাতে যে আমরা বাঙালি সেটাও দুষ্কর। আমি আপনার মারফত সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চাই, নদীর মাছের দাম বেশি চাষের মাছের চেয়ে, নদীর মাছের দাম কিভাবে বেশি হয়? এটা তো উৎপাদন কোনো খরচ নাই, একটা মহাজন খরচ থাকতে পারে, কিন্তু নদীর মাছের দাম কেন তো বেশি থাকবে? এদিকে কোরবানির ঈদ সামনে রেখে এখনও স্বাভাবিক রয়েছে মশলার বাজার। সব ধরনের মশলাই বিক্রি হচ্ছে আগের দামে। কমেছে আদা রসুনের দাম। প্রতি কেজি আদা 100 থেকে 120, আর রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। গত মাসে যে দামটা ছিল এই মাসে এসে কেজি প্রতি 200 থেকে 300 টাকা কমেছে। জিরার দামটাও একটু নিম্নমুখী, এখন 580 থেকে শুরু করে 640-50 এরকম দাম চলতেছে। লবঙ্গ দামটাও ঠিক আছে। আদা বেশি 150 টাকা, বর্তমান বেচতে আছে 120 থেকে ধরে 100 টাকা। এই যে রসুন এটা রমজানে বেচছে 220 টাকা, 200 টাকা, বর্তমান বেচতে আছে 180 থেকে 150 টাকা। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে সরকারের আরও তদারকি চান ক্রেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নতুন অনেক দল দেশের মানুষকে আকৃষ্ট করার জন্য নতুন নতুন কথা বলবে। বুঝে নিতে হবে অতীতে কৃষি, পরিবেশ সহ অবকাঠামো উন্নয়নে কোন দল ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। রাতে বগুড়া, রাজশাহী ও রংপুর বিভাগে কৃষি উন্নয়ন নিয়ে তারুণ্যের ভাবনা বিষয়ক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নয়, জনগণ ব্যর্থ, অযোগ্য ও পক্ষপাত দুষ্ট উপদেষ্টাদের পদত্যাগ চায়। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে তারেক জিয়া পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্র ছাত্রনেতা ও সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম সোহাগ। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা। জাতীয় শিশু কিশোর সংগঠন আমরা করির 34 বছর পূর্তি উপলক্ষে পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রাজধানীতে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সদস্য সচিব কাদের গনি চৌধুরী। উপস্থিত ছিলেন আমরা কুড়ি পরিচালক পরিষদের চেয়ারম্যান ASM কামাল উদ্দিন সহ অন্যরা। বিএনপির 31 দফা বাস্তবায়ন ও যুবদল লেবানন কেন্দ্র কমিটির পরিচিতি সভা হয়েছে। প্রবাসীদের সম্পৃক্ত করতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত যুবদল লেবানন কেন্দ্র কমিটির সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্র কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুল কবির। 2025 সেশনের নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রাইম ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল ফিরোজ মোহাম্মদ হাসান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুর রহমান সহ অন্যরা। আল আরাফা ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং হয়েছে কুমিল্লায়। লালমাই অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে মিটিংয়ের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ অন্যরা। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন এক্স ক্যাপের নবনিযুক্ত নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কর্নেল আবু নাসের তালুকদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলা সংবাদ। ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজে নিরাপত্তার দায়িত্বে থাকবে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে পাকিস্তানের টিভি প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বাংলাদেশ সিরিজে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ও সুষ্ঠুভাবে সিরিজ শেষ করতে সেনাবাহিনীর পাশাপাশি পুরো সিরিজ জুড়ে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দুই দেশের যুদ্ধবিরতি ঘোষণার পর বিসিবিকে নতুন সূচি পাঠায় পিসিবি। অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পাওয়ার পর সম্মতি জানিয়েছে বিসিবি। প্রথমে 5 ম্যাচের টি-20 সিরিজ আয়োজনে পরিকল্পনা থাকলেও পরবর্তীতে নিরাপত্তার কারণে সিরিজ কমিয়ে 3 ম্যাচের করা হয়। 28 মে থেকে 1 জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। 25 মে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল। যশোরে হয়ে গেল ফুটবল উৎসব। এই উৎসবে যোগ দিয়ে অভিভূত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে বাফুফে AFC গ্রাসরুট ডে পালন করেছে। দেশের বিভিন্ন একাডেমি থেকে 8 থেকে 14 বছর বয়সী 6 শতাধিক ফুটবলার এতে অংশ নেয়। বাফুফের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। আগ্রহী ছেলেদের ফুটবলের সঙ্গে রাখার জন্য বাফুফেকে পরামর্শ দিয়েছেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত। বাফুফে সভাপতি তাবিত আউয়াল বলেন, পারস্পরিক এই সম্পর্কের আলোকে একদিন আর্জেন্টিনার সাথে বাংলাদেশের প্রীতি ম্যাচও হতে পারে। বাফুফের
তালিকাভুক্ত একাডেমির সংখ্যা 222টি, এর মধ্যে 2 স্টার প্রাপ্ত 17টি, বাকি সব 1 স্টার। বাফুফে বিগত সময়ে এএফসি গ্রাসরুট ডে ঢাকাতেই করেছে, এবারই প্রথম ঢাকার বাইরে বড় আকারে করেছে। এএফসির অনুদানের বাইরেও আজকের অনুষ্ঠানে অনেক অর্থ ব্যয় হয়েছে, সেটার সিংহভাগ শামসুল হুদা ফুটবল একাডেমি বহন করেছে। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির মতো আরও একাডেমি তৈরি হলে দেশে ভালো মানের ফুটবলার তৈরি করা সম্ভব বলে মনে করেন বাফুফে সভাপতি। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। বিএনপির আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা, মন্তব্য সার্জিসের। ডক্টর ইউনূসকে দায়িত্বে থেকেই সমস্যার সমাধান করতে হবে বলেছেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে কয়েকজন উপদেষ্টা আর এনসিপিকে দুষ্ট রাজনৈতিক দলগুলো মান অভিমান ভুলে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান। শুধু নির্বাচনের জন্যই আসেনি এই সরকার, বললেন পরিবেশ উপদেষ্টা। ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে বলেছেন ডাক্তার তাহের। কাল প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক। নানান চ্যালেঞ্জ সত্ত্বেও বাজেট নিয়ে কাজ করছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। ক্ষমতাসীনদের কাছের লোকরাই 5 দশক সুবিধা পেয়েছেন, ফাহমিদা খাতুনের মন্তব্য। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।